নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। 28 দিনের মধ্যে বিজেপির নতুন সভাপতি হবেন এই নেতা। তার নাম জানলে গোটা দেশ হতবাক হয়ে যাবে। শিক্ষা দুর্নীতির চার্জশিটে দিব্যেন্দুর নামে ক্ষোভ প্রকাশ জগন্নাথের। ফুঁসে উঠলেন শুভেন্দু, চরমে কোন্দল। অভিষেক কল্যাণ কেউ নন, বড় দায়িত্ব পেলেন মহুয়া। এই কমিটিতে স্থান পেলেন টিএমসি সাংসদ। ছত্তিশগড়ে পুরো ভোটে বিজেপি ঝড়, ধুয়ে মুছে সাফ কংগ্রেস। একদিকে বোমাব্রত, অন্যদিকে স্টিলের সুদর্শন চক্র হাতে কাজল। নানুরে তৃণমূলের চাপ বাড়তেই তুলোধুনা বিজেপির। দিল্লিতে হেরে যাওয়া আপ, বিজেপি শাসিত ছত্তিশগড় থেকে সুখবর পেল। নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে নাম, এবার ফুঁসিয়ে উঠলেন ভারতী ঘোষ। বিজেপি নেত্রীর মন্তব্যে তোলপাড়। মমতার বড় উপহার, এবার বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার। বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় চাকদহে জখম 3 জন। বিক্ষোভ থামাতে ছুটলেন আর এক বিধায়ক। এবারে আসছে বিস্তারিত খবরে। ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই নতুন জাতীয় সভাপতি পেতে চলেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোলির আগে অর্থাৎ 14 মার্চের মধ্যেই বিজেপি নতুন নেতৃত্ব পাবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং ধারণা করা হচ্ছে এবার দক্ষিণ ভারতের কোনো নেতাকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে। বিজেপি বর্তমানে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে বিশেষ নজর দিচ্ছে, কারণ এই অঞ্চলগুলিতে দলটির প্রভাব আরো বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারির শেষ নাগাদ 18টি রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করা হবে, যা পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচনের পথ প্রশস্ত করবে। বিজেপির সংবিধান অনুযায়ী জাতীয় সভাপতির নির্বাচন তখনই হতে পারে যখন দেশের অর্ধেক রাজ্যের রাজ্য সভাপতিদের নির্বাচন সম্পন্ন হয়। প্রথমে জল্পনা ছিল যে বর্তমান সভাপতি জেপি নাড্ডাকে আরও একটি মেয়াদ দেওয়া হতে পারে, তবে এখন একটি নিশ্চিত যে দল নতুন নেতৃত্ব আনতে চলেছে। উল্লেখযোগ্য যে বিজেপির ইতিহাসে অনেক প্রভাবশালী নেতা এই পদে অধিষ্ঠিত ছিলেন, যেমন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, অমিত শাহ প্রমুখ। এখন সবার নজর এই পদে কে আসছেন তার দিকে, এবং তার নাম জানলে গোটা দেশ হতবাক হতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্য বিজেপিতে ফের তোলপাড়। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন। ওই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করে জগন্নাথের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টে রাজ্যের কোনো নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছেন সেই সম্পর্কিত একটি তালিকা দিয়েছিলেন তিনি। তালিকার প্রথমেই ছিল দিব্যেন্দুর নাম। দিব্যেন্দু ছাড়াও পোস্টে প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও নাম উল্লেখ করেন জগন্নাথ। দলের জাতীয় মুখপাত্রের তালিকাতেও রয়েছেন ভারতী। শুক্রবার রাতে জগন্নাথ পোস্টে সেই সঙ্গে লেখেন, কোনো সেটিং নেই, কেউ ছাড় পাবেন না, একটু সময় লাগতে পারে। এভাবে সরাসরি দলেরই এক নেতা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় আলোড়ন শুরু হয় বঙ্গ বিজেপিতে। সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন। লেখা ছিল, এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং করে যারা চিৎকার করেন তারাই বলুন, 2016 সাল, সকলেই তৃণমূলের সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্ট নিয়ে তোলপাড় পড়তেই তিনি মুছে ফেলেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, শুভেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপিতে একটা লবি যে সক্রিয়, তারই এবার বহিঃপ্রকাশ ঘটল। তুমুল বিতর্ক শুরু হওয়ার পরই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে অবশেষে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্ট তুলে নেন জগন্নাথ। সূত্রের খবর, পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন চরম ক্ষুব্ধ শুভেন্দু। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। 1 ফেব্রুয়ারি 2025-2026 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিনই নয়া আয়কর বিল আনার কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপর গত সপ্তাহে সেই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। এবার সেই আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় গঠিত হলো স্থায়ী কমিটি। ইতিমধ্যেই কমিটির সদস্যদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। নয়া আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভা সিলেক্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা। 31 সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যানের পদে বসানো হয়েছে বিজেপির সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডাকে। শুক্রবার এই কমিটির ঘোষণা করা হয়েছে। সেখানে 31 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য এনডিএ শিবিরের, তাদের মধ্যে আবার 14 জন বিজেপির। সেই সঙ্গেই বিরোধী শিবিরের 14 জন সাংসদকে রাখা হয়েছে এই কমিটিতে।
নতুন আয়কর বিল সংক্রান্ত এই সংসদীয় কমিটিতে কংগ্রেসের 6 জন, সমাজবাদী পার্টির 2 জন করে সাংসদ রয়েছেন। এছাড়া তৃণমূল, ডিএমকে, এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের শিবির, শিবসেনা অর্থাৎ ইউবিটি এবং আরএসপির 1 জন করে সাংসদকে রাখা হয়েছে। এই কমিটিতে স্থান পাওয়া একমাত্র তৃণমূল সাংসদ হলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ ছাড়া তৃণমূলের আর কোনো এমপিকে এই কমিটিতে রাখা হয়নি। নয়া আয়কর বিল প্রসঙ্গে সরকারের দাবি, দেশের কর ব্যবস্থার সরলীকরণ ও আধুনিকীকরণের জন্য এই বিল আনা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে আয়কর রিটার্ন জমা দেওয়া আরও সহজ হবে বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে অ্যাসেসমেন্ট ইয়ার ও প্রিভিয়াস ইয়ার এই দুয়ের উপর ভিত্তি করে আয়কর রিটার্ন জমা নেওয়া হয়। তবে নয়া আয়কর বিলে সরকার কর বর্ষ চালুর কথা বলেছে। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর বর্ষ আনা হচ্ছে। ভোট ময়দানে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে বিজেপির জয়রথ। কয়েকদিন আগেই দিল্লি বিধানসভা ভোটে বাজিমাত করে দীর্ঘ 27 বছর বাদে ক্ষমতায় ফিরেছিল পদ্ম শিবির। আর এবার ছত্তিশগড়ের পুরো ভোটেও বিজেপির জয়রথ অশ্বমেধের ঘোড়ার মতো ছুটল। আর পদ্মঝড়ের কাছে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস এবং আম আদমি পার্টি। যদিও আপের সান্ত্বনা বলতে আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে খাতা খুলতে পেরেছে। গত 11 ফেব্রুয়ারি মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর সহ 10 পুর নিগম, 49 পুর পরিষদ এবং 114টি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল 44,74,000। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল 22,73,000 আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল 22,54,000। এদিন সকাল থেকে শুরু হয় ভোট গণনা। আর গণনার শুরুর থেকেই কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীদের পিছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিলাসপুর সহ 10টি পুর নিগমের মেয়র পদেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস এবং আপকে শূন্য হাতে ফিরতে হয়েছে। 49টি পৌরসভার মধ্যে 35টি গিয়েছে পদ্ম শিবিরের দখলে। মাত্র 8টিতে জিতেছে কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে 1টিতে। 5টি দখল করেছে নির্দলরা। 114টি নগর পঞ্চায়েতের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 81টিতে। রাজ্যের বিরোধী দল কংগ্রেস জয়ী হয়েছে 22টিতে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি 1টি এবং অন্যান্যরা 10টিতে জয়ী হয়েছে। পুরো ভোটে সাধারণ মানুষ বিজেপির উপরে ভরসা রাখায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সহায়। অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি। তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। নানুরে বাসাভাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ। এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট। কদিন আগেই আবার ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়েও চর্চার অন্ত নেই। রাজনীতির কারবারিদের অনেকেই বলছেন, ভোটের জন্যই ঘর গোছাতে শুরু করেছে সব শিবিরই। কিন্তু বীরভূমে গোষ্ঠী কোন্দলের আঁচ ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়েই চলেছে। এমতাবস্থায় কাজলের খোঁচা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানেই হাজির হয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ, ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। সেখানেই দলেরই নেতাদের কড়া সমালোচনা করতে দেখা গেল কাজলকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ বললেন, আবার কোনো নেতা মন্ত্রী নতুন উঠেছে, তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলবো, তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। এখানেই না থেমে ওই নেতাদের বিরুদ্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দিলেন। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো, কবে থেকে তৃণমূল কংগ্রেস দলটা করছো, মমতার সৈনিক হিসেবে কবে তোমরা জয়েন করেছো, দলটা করার পিছনে তোমাদের কি অবদান আছে আমি তোমাদের কাছে জানতে চাইবো। তবে কি কাজলের নিশানায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা? রাজনৈতিক মহলে চলছে জল্পনার পারদ। খোঁচা দিতে ছাড়েনি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, বীরভূমে একদিকে বোমাব্রত, অন্যদিকে স্টিলের সুদর্শন চক্র হাতে নিয়ে কাজল শেখ। এদের দুজনের মধ্যে চলছে পিঠে ভাগের লড়াই। এই পিঠে কখনো বালি, কখনো কয়লা, কখনো গরু অবতারে অবতীর্ণ হয়। দিল্লিতে ক্ষমতা হারানো আম আদমি পার্টি ছত্তিশগড় থেকে খুব ভালো খবর পেয়েছে। ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে অনুষ্ঠিত নাগরিক নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দল তাদের খাতা খুলেছে। বিলাসপুরে একটি পৌরসভা আসন জিতেছে আপ।
বদ্রী পৌরসভার সভাপতি পদে জয়ী হয়েছেন আপ প্রার্থী নীলম বিজয় ভার্মা। বিশেষ বিষয় হলো বদ্রী বিলাসপুরের সবচেয়ে বড় পৌরসভা আসন। এটি বিধানসভার স্পিকার ধর্মরাজ কৌশিকের এলাকায়। এখানে আপ প্রার্থী বিজয় ভার্মা বিজেপি প্রার্থীকে হাড্ডাহাড্ডির লড়াইয়ে পরাজিত করেছেন। বিজয় 290 ভোটে জয়ী হয়েছেন। বদ্রীনগর পালিকায় 3 জন কাউন্সিলর জয়ী হয়েছেন এবং কুশমির একটি ওয়ার্ডেও ঝাড়ু জয়ী হয়েছে। এএপির জয়ও তাৎপর্যপূর্ণ, কারণ দলটির আরও একটি রাজ্যে প্রবেশ করেছে। ছত্তিশগড়ে এই জয়ে দিল্লি পর্যন্ত আপ নেতা ও সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বাসিত। প্রাক্তন আপ বিধায়ক বিনয় মিশ্র ইনস্টাগ্রামে লিখেছেন, আপনি কতক্ষণ আপকে থামাতে পারবেন? আজ ছত্তিশগড়ে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, যেখানে আম আদমি পার্টির প্রার্থী নীলম বিজয় ভার্মা বিলাসপুরের বৃহত্তম পৌর কর্পোরেশন বদ্রী পৌরসভার সভাপতির আসনে বিজেপি প্রার্থীকে পরাজিত করে বিজেপির বিধানসভার অধ্যক্ষ ধর্মরাজ কৌশিকের আসনে জয়লাভ করেছেন। বিজেপির পতাকা ছত্তিশগড়ের নগর সংস্থান নির্বাচনে বিজেপি দুর্দান্ত পারফর্ম করেছে। বিজেপি 10টি পৌর কর্পোরেশনের সবকটিতেই জয়লাভ করেছে। বেশিরভাগ পৌরসভায় আবহাওয়াও গরম। কিছু ক্ষেত্রে স্বতন্ত্র এবং কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া মোড়। ইতিমধ্যেই হাই প্রোফাইল মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট। এবার এই মামলায় নাম জড়ালো পদ্ম শিবিরের 2 প্রভাবশালীর। পশ্চিম মেদিনীপুরের সাবেক পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিবিআই। গত বছর জুন মাসে বিকাশ ভবনের গোডাউনে 3 দিন ধরে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি। সিবিআইয়ের দাবি, সেখানে একটি নথিতে 2014 সালের প্রাথমিক টেটের 224 জন প্রার্থীর নাম এবং রোল নম্বর পাওয়া গিয়েছিল। সেই প্রার্থীদের নাম কারা সুপারিশ করেছিল সেটাও লেখা ছিল ওই নথিতে। সেখান থেকেই ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুরদের নাম জানা যায় বলে খবর। এদিকে ভারতী ঘোষ একসময় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন ছিলেন। সেই সময় তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। এবার নিয়োগ দুর্নীতি মামলায় জড়ালো তার নাম, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী। রাজ্য সরকারের বাজেটে এবার বিশেষ চমক পেয়েছে আশা ও আইসিডিএস কর্মীরা। গত 12 ফেব্রুয়ারি বিধানসভায় 2025-2026 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন বাজেটে স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের 70,000 আশাকর্মী এবং 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে আরো কি ঘোষণা করা হয়েছে? রাজ্য সরকারের এই বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতেও আরো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, আশা এবং আইসিডিএস কর্মীদের কর্ম পরিকল্পনা আরো উন্নত করতে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীর কাজের স্বীকৃতি এবং সুবিধা বৃদ্ধি করা হয়েছে। কেন এই গুরুত্বপূর্ণ উদ্যোগ? রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে এবার থেকে আশা এবং আইসিডিএস কর্মীদের কাজে আরো উন্নতি হবে। মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ, রোগীদের আপডেট রাখা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ তাদেরকে দ্রুত জনগণের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা এবং আইসিডিএস কর্মীদের কাজের স্বীকৃতি ও পরিকাঠামোগত প্রক্রিয়া আরো উন্নত করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম হলেন 3 জন। শুক্রবার বিকেলে এ নিয়ে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদহ থানা এলাকায়। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আহত 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে চাকদহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বিজেপি বিধায়ক গাড়ি করে বনগাঁ থেকে কল্যাণী যাচ্ছিলেন। চাকদহ ব্লকের নিখরগাছি খালপাড় এলাকায় তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাইকের। ওই বাইকে 3 জন আরোহী ছিলেন। তারা 3 জনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। 3 জনকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টারও বেশি সময় আটকে থাকে বিধায়কের গাড়ি। প্রতিবাদীদের দাবি, আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে হবে বিধায়ককে। দুর্ঘটনা এবং গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, কিন্তু তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে চাকদহ থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিধায়ক স্বপন মজুমদার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে গাড়িতে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। প্রয়োজনে চিকিৎসার সমস্ত খরচ দিয়ে দেব।